জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনই আপনাদের সঙ্গে আছি আমি সোনালী সাহা। বর্ণাঢ্য শোভাযাত্রা, মিলাদ মাহফিল সহ নানা আয়োজনে সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতা। সকালে চট্টগ্রামে দেশের অন্যতম বৃহৎ জশ্নে জুলুসে অংশ নেন লাখ লাখ মানুষ। নানা ধরনের ব্যানার নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল করা হয়। নেতৃত্ব দেন চট্টগ্রাম সহ পার্শ্ববর্তী দেশের ধর্মীয় নেতারা। একইভাবে নীলফামারীর সৈয়দপুরেও বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। মোটরযান সহ নানাভাবে শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন সংগঠনের হাজারো নেতাকর্মী। সিলেটেও নানা আয়োজনে পালন করা হয় পবিত্র ঈদে মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতা। নানা সাজ পোশাকে এতে অংশ নেন নানা বয়সী মানুষ। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে আলোচনা সভায় অংশ নেন তারা। এ সময় ঈদে মিলাদুন্নবীর ফজিলত তুলে ধরা হয়। এছাড়া নারায়ণগঞ্জ, রাজশাহী, বরিশাল ও কুমিল্লা সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে। আজকের দিনের বার্তা হলো যে হুজুর পাক ইসলাম শান্তির বার্তা নিয়ে এই পৃথিবীতে শুভ অবলম্বন করেন এবং পৃথিবীতে যে মানবাধিকারের প্রশ্ন আমাদের জাতিসংঘ বলছে এটা 1948 সালের ব্যাপার। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময়ে মানবাধিকার কাকে বলে রসুল পাকের প্রকৃত অনুসারীরা মানবাধিকার দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করেছেন। আসুন আমরা সকল দল মত ঘুরে গিয়ে আমরা রহমতুল্লিল আলামিনের আদর্শে আদর্শিত হয়ে দেশ ও সমাজ গড়ি, বাংলাদেশ থেকে চিরতরে জঙ্গিবাদ মুক্ত করি। রাজধানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে পালিত হয়েছে আনন্দ র্যালি ও সমাবেশ। সকালে সোহরাওয়ার্দী উদ্যান থেকে জশ্নে জুলুসের আনন্দ মিছিল বের হয় দোয়েল চত্বর, শিক্ষা ভবন হয়ে কদম ফোয়ারা ঘুরে আবারও সোহরাওয়ার্দী উদ্যানে শেষ হয়। পরে সমাবেশে অংশ নিয়ে ভক্ত আশেকানরা জানান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইসলামের দিশারি, শান্তি ও কল্যাণের প্রতীক। দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে উদযাপন করে থাকে মুসলিম উম্মাহ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া, মিলাদ মাহফিল সহ নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। রাজবাড়ীতে নুরাল পাগলার মাজারে সংঘর্ষ ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় ৩৫০০ জনকে অজ্ঞাত আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করা হয়েছে। ঘটনার পর শুক্রবার রাতে পুলিশের পক্ষ থেকে এ মামলা করা হয়। এছাড়া মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরেকটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। গোয়ালন্দে নুরাল পাগলার দরবার ও বাড়িতে তৌহিদি জনতার ব্যানারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে একদল বিক্ষুব্ধ ব্যক্তি। এ সময় নুরা পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলে তারা। গেল ২৩ আগস্ট গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নুরা পাগলের মৃত্যুর পর তাকে কবর দেয়া হয় মাটি থেকে ১২ ফুট উঁচুতে। এ নিয়ে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল এলাকায়। তারই ধারাবাহিকতায় শুক্রবার জুম্মার পর বিক্ষোভ সমাবেশ করে তারা। পরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশত মানুষ আহত হন, নিহত হন এক যুবক। মাজার ভাঙা কিংবা লাশ পুড়িয়ে দেয়া মহানবীর শিক্ষা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। সকালে নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তৌহিদি জনতার নামে কারা এসব কাজ করছে, এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। অভিযোগ করেন, নানা ফতোয়া দিয়ে দেশে ধর্মের নামে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। শেখ হাসিনা দেশের ভাবমূর্তি নষ্ট করতে যেমন চক্রান্ত করছিল, আবারও সেই রকম ষড়যন্ত্র হচ্ছে কিনা তা অন্তর্বর্তী সরকারকে খুঁজে বের করার আহ্বান জানান রিজভী। কারো মাজার ভাঙছি, কোনো লাশ আমরা পুড়িয়ে দিচ্ছি, এটা তো রাসূলের শিক্ষা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নয়। আবার কেন জানি মনে হচ্ছে ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে। আমরা আমাদের এই বয়সে আমরা কিছুটা পাকিস্তান আমলও দেখেছি, তখন ছোট, তখন তো মাজার আক্রমণের কথা শুনিনি,
বাংলাদেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য এখন আবার সেই প্রচেষ্টা চলছে কিনা, এটাই অন্তর্বর্তীকালীন সরকারকে সেটাকে প্রমাণ করতে হবে, দেখাতে হবে। বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। সকালে 10:30টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও অংশ নিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা উবায়েদ। দলীয় সূত্রে জানিয়েছে, আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপক্ষীয় সম্পর্ক ও চলমান বৈশ্বিক কূটনৈতিক প্রেক্ষাপট বৈঠকে আলোচনায় আসতে পারে। সংখ্যানুপাতিক পদ্ধতির বিষয়ে সরকার ও ইসির সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লার মুন্সিরহাট ইউনিয়নের সমাবেশে তিনি আরও বলেন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে আগামী নির্বাচনও অতীতের ব্যর্থ নির্বাচনগুলোর মতোই পুনরাবৃত্তি ঘটবে। লোকের ওপিনিয়ন হচ্ছে পিআর, সেক্ষেত্রে বিএনপি তার বিরোধিতা করাটা কোনোভাবেই গণতান্ত্রিক আচরণ হিসেবে বিবেচিত হবে না। পিআরের ব্যাপারে সরকার এবং ইলেকশন কমিশনের সাথে আলোচনায় আগ্রহী। পরিকল্পিত এবং প্রহসনের নির্বাচনের দিকে যদি গভর্নমেন্ট যায় বা কোনো দল করতে চায়, তাহলে সেটা জনগণ হতে দেবে না। ডাকসু নির্বাচনে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। ভোটার টানার চেষ্টায় ক্যাম্পাস ও হলে হলে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। এই মুহূর্তে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা কথা বলছেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ফিমেল স্টুডেন্টদের ফ্যামিলি থেকে কল দিয়ে কিন্তু তাদেরকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। তো সেই জায়গায় আমরা মনে করি যে ভোট কেন্দ্রে মেয়েদের অংশগ্রহণের ক্ষেত্রে এটা একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি ভোট কেন্দ্র যেগুলো আছে, আপনি শামসুন্নাহার হলের ভোট কেন্দ্র কিন্তু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে দিয়েছে। আবার আমার পিছনে যে বঙ্গমাতা হল, কুয়েত মৈত্রী হল, তাদের ভোট কেন্দ্র এখানে সামনের সমাজ কল্যাণ ইনস্টিটিউটে না দিয়ে সেটা সেই দূরে ক্যাম্পাসের ভিতরে ঢাকা ইউনিভার্সিটি টিচার্স ক্লাবে দিয়েছে। তো মঙ্গলবার দিন যদি এই সামনের এরিয়াটাতে জ্যাম থাকে, তাহলে দেখা যাবে দেয়ার ইজ এ হিউজ পসিবিলিটি যে কুয়েত মৈত্রী এবং বঙ্গমাতা থেকে শিক্ষার্থীদের আসলে পার্টিসিপেশনটা অনেক কম হবে। তো আমরা এই জায়গায় আশঙ্কা করছি যে এখানে মেয়েদের ভোট কেন্দ্র বিশেষ করে সেগুলো যেহেতু তাদের হল থেকে কিছুটা দূরে, তাই ভোটার টার্ন আউটটা কম হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তাহলে আপনার কাছে কি তাহলে এটাই মনে হয় যে মেয়েদের ভোটে এই ফলাফলটা আসলে বেশি প্রভাব? অবশ্যই এভাবে, কারণ মেয়েরা কিন্তু সহজে অন্যদের দ্বারা প্রভাবিত হয় না। মেয়েদের দেখা যায় নিজস্ব একটা যুক্তিসঙ্গত চিন্তা থাকে, নিজস্ব পারসেপশন থাকে, সেটা এবং তারা কিন্তু স্বাধীন চেতাভাবে ভোট দেওয়ার ব্যাপারে বেশি আগ্রহী থাকে। তো এই 47% মেয়েরা আসলে কোথায় ভোট দিচ্ছে সেটার উপর নির্ভর করবে আসলে সামনের দিনের ক্যাম্পাস এবং সামনের দিনের ডাকসুর গতিমুখটা আসলে কোন দিকে হবে। সো আমরা মনে করি যে এই যে 47% মেয়ে, তারাই এবার ক্যাম্পাসের ডিসাইসিভ ফ্যাক্টর এবং তাদের ভোটেই আসলে সামনের দিনের ডাকসুর প্রতিনিধিরা নির্বাচিত হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। মাত্র একদিন বাকি ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার সময়সীমা। যদিও শনিবার সরকারি ছুটি থাকায় সকালে কিছুটা নিরুত্তাপ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বেলা 11:30টার দিকে মধুর ক্যান্টিন থেকে ভোট চেয়ে লিফলেট বিতরণ শুরু করেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা। এ সময় তিনি অভিযোগ করেন, অনেকেই আচরণবিধি লঙ্ঘন করে শিক্ষার্থীদের উপঢৌকন দিচ্ছেন। এক্ষেত্রে নির্লিপ্ত ভূমিকা পালনের অভিযোগ প্রশাসনের দিকে। এরপর বেলা 12টায় হাজী মোহাম্মদ মহসিন হলের সামনে সংবাদ সম্মেলন করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বলেন, নির্বাচিত হলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কাজ করে যাবেন নিরাপদ ক্যাম্পাসের জন্য। এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক ক্যাম্পাসে আমরা রূপান্তরিত করতে চাই, যেখানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রত্যেকের অধিকারটা খুঁজে পাবে, প্রত্যেকের যে সমান অধিকার সেটা বুঝে নেবে। সুতরাং সেখানে আমরা কোনো প্রকারের বৈষম্য কিংবা কোনো প্রকারেরই বৈষম্য আমরা সেখানে দেখতে চাই না। প্রত্যেকটা শিক্ষার্থীর অধিকার নিয়ে কাজ করতে চাই। কোনো ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ বা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে আমরা কাজ করতে চাই না। আরেকটা জিনিস যেটা আমরা দেখছি যে প্রকাশ্যেই এখানে উপঢৌকন দেওয়া হচ্ছে, বকশিস দেওয়া হচ্ছে,
খাবার খাওয়ানো হচ্ছে যেগুলো একদমই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। সেই জায়গাটা বলতে চাই যে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে কাউকে ন্যূনতম তিরস্কার পর্যন্ত করা হয় নাই। এখন প্রচারণার নবম দিনে ব্যস্ত সময় কাটাচ্ছেন জাকসু নির্বাচনের প্রার্থীরা। ছাত্রদল সমর্থিত প্যানেলে ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, ছাত্রদল সমর্থিত প্যানেলের ৮ দফা ইশতেহারে কি কি বিষয় উঠে এসেছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সোনালী, তাদের প্রথম যে দফাটি ছিল সেটি আমরা দেখেছি আন্তর্জাতিক মানের শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান তৈরি করার জন্য তারা কাজ করবে যদি তারা নির্বাচিত হয়। তার প্রথম ইশতেহারই ছিল। তারপরে আমরা দেখেছি সমন্বিত পরিবহন ব্যবস্থা এবং খাদ্যের যাতে মানটি বাড়ানো যায়, সেক্ষেত্রে চিকিৎসা সেবা যাতে 24 ঘন্টায় এখানে চালু থাকে। একটু দেখাতে চাই যে কিছুক্ষণ আগে যেহেতু তাদের ইশতেহার প্রকাশের যে প্রেস ব্রিফিংটি সেটি শেষ হয়েছে, সেক্ষেত্রে এখন পর্যন্ত তারা এখানে অবস্থান করছে এবং আমরা যেটি দেখছি যে কিছুক্ষণ আগেই কথা বলেছেন ভিভি প্রার্থী এবং জিএস প্রার্থী, ছাত্রদলের মনোনীত জিএস প্রার্থী। তিনি যেটি বলেছেন যে নারী পুরুষ উভয়ের জন্য খেলাধুলার নিয়মিত টুর্নামেন্ট আয়োজন তারা করতে চায় এবং পরিবেশ সংরক্ষণ ও প্রাণী বান্ধব ক্যাম্পাস গড়ার জন্য তারা কাজ করবে। এর সাথে বিশেষ করে অতিথি পাখিদের জন্য, যে অতিথি পাখি জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে আসা কমে গেছে, তারা যেটি বলছে তাদের জন্য আবাসস্থল যাতে নিরাপদ করা যায় তার জন্য তারা ব্যবস্থা নেবেন। এবং সেই সাথে তারা যেটি জোর দিয়ে বলেছেন যে নিয়মিত জাকসু নির্বাচন যাতে আয়োজন করা যায় তার জন্যই তারা আসলে প্রতিশ্রুতিবদ্ধ। এবং তারা যেটি বলছে যে শুধু প্রতিশ্রুতি নয়, তারা পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ বলেও তারা কিন্তু এই প্রচারণাটি তারা চালান। এবং তাদের প্রথম যেটি বলছিলাম যে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা, তারপরে দ্বিতীয়তে ছিল শিক্ষা বান্ধব নিরাপদ মুক্ত বৈচিত্র্যময় ক্যাম্পাস গড়া, পরিকল্পিত আবাসন ও খাবারের উন্নত মান নিশ্চিতকরণ, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন, তাদের স্বাস্থ্য সুরক্ষায় তারা কাজ করবেন, মানসম্মত স্বাস্থ্য সেবা। এবং দেখতে পাচ্ছেন যে এই অদম্য 24 চত্বরে তারা আশপাশে কিন্তু শিক্ষার্থীদের সাথে দেখতে পাচ্ছেন চেয়ারে বসে কিংবা দাঁড়িয়ে তারা তাদের যে প্রচারণা কিংবা শিক্ষার্থীদেরকে বোঝানোর যে বিষয়টি সেটি কিন্তু করছেন। আজকে যেহেতু ছুটির দিন, আমরা একেবারে ক্যাম্পাস ঘুরে দেখেছি, সেক্ষেত্রে ক্লাসগুলো যেহেতু বন্ধ, চত্বরগুলোতে খুব বেশি শিক্ষার্থী আছে তেমনটি নয়। তাদের সাথে আমরা কথা বলেছি, অন্যান্য দলের যারা রয়েছে প্যানেলের, তারা বলছে যে হলগুলোতে আজকে তারা জোর দিচ্ছেন বেশি, হলগুলোতে তারা প্রচারণা চালাচ্ছেন। তো সোনালী, এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সবশেষ প্রচারণার খবর। জাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। লক্ষ্মীপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। সকাল ৮টার দিকে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান সকাল ৭:৩০টার দিকে নোয়াখালীর চৌমোহনী থেকে লক্ষ্মীপুরের রায়পুরের উদ্দেশ্যে রওনা হয় আনন্দ পরিবহনের বাস। আর বাসটিতে ৩০ জনের বেশি যাত্রী ছিল। যখন বাসটি লক্ষ্মীপুর কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এসে পৌঁছায় তখন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান বাস থেকে সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে। রাজবাড়ীতে নুরাল পাগলার মাজারে সংঘর্ষ ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় ৩৫০০ জনকে অজ্ঞাত আসামি করে গোয়ালন্দঘাট থানায় একটি মামলা করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে মুঠোফোনে যুক্ত হচ্ছেন নেহাল আহমেদ। নেহাল, সর্বশেষ কি খবর সেখানকার আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আমরা সরজমিনে বর্তমানে অবস্থান করছি নুরুল পাগলা মাজারের আশেপাশে। আমরা সকাল থেকে বিভিন্ন লোকের তথ্য নেওয়ার চেষ্টা করেছি। আগে পক্ষ ছিল 2টা, এখন 3টা পক্ষ দাঁড় হয়ে গেছে। এই ঘটনার জন্য এক পক্ষ খুবই নিন্দা করছে যে যতই অপরাধ করুক
লাশ কবর থেকে তুলে পুরানোটা অনৈতিক কাজ হয়েছে বলে মনে করেন, আর এক পক্ষ মনে করছে তার বারবার তাগাদ দেওয়ার সঙ্গেও তিনি কেন এরকম অনৈতিক কাজ করলেন, এবং এটা একটা মাজার ভিত্তিক ব্যবসা করার জন্য একটা চক্র এর সাথে জড়িত। উল্লেখ করা যায় যে 1985 অথবা 86 সালে তার বাড়িতে প্রথম আক্রমণ হয়। সে ইসলাম বিদ্বেষ কিংবা ইসলামের পরিপন্থী নয় এমন কাজ করার জন্য। এর পরে 1990 কিংবা 93 সালে, সঠিক সংখ্যাটা অনেকেই বলতে পারছে না, সে মুসলেকা দিয়ে গ্রাম ত্যাগ করে। 3-4 বছর পরে আসার পরেও আবার সে এই ইসলাম বিরোধী কাজ শুরু করে। এর মধ্যে আপনারা জানেন 23 তারিখে সে মারা যায়। মারা যাওয়ার পরে তৌহিদি জনতা নামে একটি ব্যানার এবং যারা অনেকেই ইসলামী সংগঠনগুলো একত্রিত হয়ে সাংবাদিক সম্মেলন করে যে 12 ফুট উঁচুতে তার কবর, কোনো মতেই ইসলাম সমর্থন করে না। এই জন্য জেলা প্রশাসক, জেলা পুলিশ এদের সাথে কয়েক দফা বৈঠক হয়। 4 তারিখ পর্যন্ত তাদের একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। এর মধ্যে যদি কবর পরিবর্তন করা না হয়, অন্যত্র সরিয়ে না নেওয়া হয় এবং কাবার আদলে যে রং করা হয়েছে সেগুলো যদি পরিবর্তন না করা হয়, তাহলে আমরা লং মার্চ টু গলন্দ ঘোষণা করব। এর মধ্যে শুক্রবার থাকায় মসজিদগুলোতে বিপুল সংখ্যক মুসল্লিরা অবস্থান করে। এক পর্যায়ে নামাজের পর সবাই একত্রিত হয়ে তার মাজার অথবা তার কবর আক্রমণ করে। এতে প্রায় 70 লোক আহত হয়। আহতরা অনেকেই এখন হাসপাতালে রয়েছেন, তাদের খোঁজ খবর নেওয়া হয়েছে। একজন মারা গেছেন এবং কয়েকজন খুবই অসুস্থ। শেষ খবর থাকা পর্যন্ত সরকারের পক্ষ থেকে একটি মামলা হয়েছে এবং বেশ কিছু 3 কিংবা 3,500 লোককে আসামি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সারা গ্রাম এখন থমথম করছে। রাজবাড়ী জেলার জনসমাবেশগুলো আছে, সেগুলোতে আজকের একটাই বিষয়, নুরু পাগলার মাজার ভাঙা। ধন্যবাদ। রাজবাড়ীতে নুরাল পাগলার মাজারের সংঘর্ষের ঘটনার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নেহাল আহমেদ। লাশ পোড়ানোর মতো ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এর পেছনে কার অবহেলা ছিল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পর্যায়েও অবহিত হতে পারে। বিশ্বনবীর অভিনন্দন আপনার প্রতি। আর প্রতিটি মানুষের স্বামীও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা পরাজিত হয়েছে। আর যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে, যতটুকু দিয়ে লড়াই করে যারা ডিসেম্বর ইলেকশন চেয়েছিল বা বিভিন্ন সময় ইলেকশনের দাবি করেছে, তাদের অনেকেই আবার এখন ইলেকশন চাচ্ছে না কিংবা ইলেকশন নির্বাচন পিছানোর না ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। এটা কেন হচ্ছে তাও খুব স্পষ্ট যে আওয়ামী লীগকে ফিরিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল, কিন্তু তারা এখন দেখতে পাচ্ছে যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন হতে যাচ্ছে সেখানে ফ্যাসিবাদীদের অংশগ্রহণ করার সুযোগটা থাকছে না বলে তাদের এখন মাথা নষ্ট হয়ে গেছে। তো এই ধরনের নানা ধরনের ষড়যন্ত্র কিংবা পরিকল্পনা আছে। তবে আমরা এই সরকারের যে 3টা গুরুত্বপূর্ণ এজেন্ডা, সংস্কার, বিচার এবং একটা গণতান্ত্রিক রূপান্তর, সেদিকে এগিয়ে যাচ্ছি। গাজা সিটি পুরোপুরি দখলে নিতে এবার বহুতল ভবন ও টাওয়ারগুলোকে লক্ষ্য করে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এরই মধ্যে শনিবার এই শহরে সবচেয়ে বড় মুস্তাহা টাওয়ার মাটির সঙ্গে গড়িয়ে দিয়েছে আইডিএফ। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও 50 ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই গাজা সিটির বাসিন্দা। এদিকে শান্তি চুক্তির বিষয়ে হামাসের সঙ্গে গভীর আলোচনা হয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সে সময় হামাসের হাতে জিম্মি সব বন্দীদের মুক্তির আহ্বান জানান তিনি। ফিফা টায়ার 1 প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বিকেল 5:45 ইনজুরি সমস্যায় দলে নেই হামজা সমিতরা। স্বভাবতই শক্তির দিক থেকে তাই অনেকটা পিছিয়ে থাকবে লাল সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে অনূর্ধ্ব 23 দলের দায়িত্ব পালন করায় ভিয়েতনামে ব্যস্ত ফাহমিদুল ইসলাম সহ জাতীয় দলের একাধিক সদস্য। সবশেষ 14 ম্যাচে নেপালের বিপক্ষে বাংলাদেশ জিতেছে 4 ম্যাচ, হার আছে 5টিতে। বাকি 5
5 ম্যাচ হয়েছে ড্র। ম্যাচ ভেন্যু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশের সবশেষ জয় এসেছিল 2013 সালে। নেপালের বিপক্ষে সবশেষ ম্যাচটিতে 3-1 গোলে হেরেছিল জামাল ভুঁইয়ার দল। শেষ করছি এখন চারদিক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।